আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 5ই সেপ্টেম্বর শুক্রবার আমি এই ভিডিওটি বানাচ্ছি। সো আজকে যেহেতু স্টক মার্কেট বন্ধ, কিন্তু গতকাল আসলে ভিডিও দেই নেই, তাই আমি গতকালকের বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব এবং আমার ইচ্ছা আছে আরও কয়েকটা স্টক যদি আগামী সপ্তাহে কি হতে পারে সেগুলো নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়া। তো প্রথমেই স্ক্রিনে আপনারা আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কারো কিছু দরকার হয়, স্পেশালি এইখানে আপনাদেরই কমেন্টের ভিত্তিতে একটা পেইড গ্রুপ খোলা হয়েছে, যেখানে আমি নিয়মিত স্টক সাজেশন করি এবং যেহেতু নতুন গ্রুপ তাই আমি পুরনো যারা মনে করেন বিভিন্ন স্টকে আটকে আছেন তাদেরকে আমি বিভিন্ন স্টকের একটা আইডিয়া দিই। আমার টার্গেট হচ্ছে যারা পোর্টফোলিও লসে বা আটকে আছেন তাদেরকেও যেন একটা আইডিয়া দিয়ে ওই লসটা থেকে বের হওয়ার সুযোগ করে দিই। দেখা গেল আপনি একটা স্টক সেল করে দিয়েছেন, এরপর 20 টাকা বেড়ে গেছে, তো এখানে এক তো আপনি লসে বেচলেন, দুই হচ্ছে আপনি মানে কষ্টও পাইলেন যে ভাই বেচে ফেললাম কিন্তু এখন তো 20 টাকা বেড়ে গেল। তাই বিভিন্ন স্টকের আমি বিভিন্ন আইডিয়া বা কতটুকু যেতে পারে নামতে পারে এগুলো নিয়েও আমি আইডিয়া দিই, যে যাতে আপনি ওইটা সেল করলেও যাতে একটা ভালো প্রফিট বা লস কিছুটা কাভার করে সেল করেন। এবং নতুন নতুন স্টক তো আমি নিয়মিতই দিয়ে যাই যেগুলা ভালো পারফর্ম করতেছে, আলহামদুলিল্লাহ এখনো মার্কেটে মোটামুটি এখন চলতেছে। আচ্ছা আচ্ছা, তাইলে এখন আমি প্রথমে জিনিসটা যেটা জানাই যে আমাদের গ্রুপের স্টকগুলো কেমন পারফর্ম করছে। প্রথমে একটা খুব ভালো যাচ্ছে, সেটা হচ্ছে আইটি সেক্টরে আমি যেটা ফার্স্ট চয়েস দিয়েছিলাম ইনটেক। ইনটেক 28 প্লাস মাইনাসে আমি বলেছিলাম, যেহেতু গ্রুপ লেটে খোলা, যদি আগে খোলা হতো আমি 26এও নিজে কিনছি, সত্যি কথা 25-26এও আমি কিনছি, এবং 28 প্লাস মাইনাসে আমি গ্রুপ একটু লেটে খোলার কারণে আমার গ্রুপে বলছি অনেকে কিনছে, আলহামদুলিল্লাহ আমরা ভালোই প্রফিটে আছি এবং সেল টার্গেট আমাদেরকে বলা আছে। এবং শুধু এর পরের টার্গেট কি হতে পারে সেটা নিয়ে আমি ধারণা দিচ্ছি, যে যেহেতু এটা খুব ট্রেন্ডে আছে, আইটি সেক্টর পুরো সেক্টর সবুজ, মানে মার্কেট লাল হলেও আইটি পুরো সেক্টর সবুজ, এর মানে আইটিতে কি পরিমাণ মানে শক্তি আছে এটা বোঝা যাচ্ছে। তবে তবে আপনারা এটা দেখে হইতে পারে কালকে নতুন অনেকে কিনতে পারেন, আমি এটা সাজেস্ট করবো না, কারণ আমার কথা হচ্ছে যেই স্টক অলরেডি বেড়ে গেছে অনেক বেশি সেটার পিছনে আমি কেন ছড়বো, আমার তো আরো স্টক আছে, আরো স্টক সামনেও পাবেন, চিন্তার কিছু নেই, তাই এগুলোর পিছনে বেশি একটা দৌড়াদৌড়ি করার দরকার নেই। এরপর দেখেন মালেক, এটা অ্যাকচুয়ালি গতকাল পরশুর কথা, এক ভাই আমাকে বুঝছেন ভাই কোনটা বলবো, এটা আমার গ্রুপেরই মানুষ, ওনারা যেটা বলেন আমি সে আইডিয়া দিই। সো ওনারা বলছেন ভাই কোনটা কিনবো, আমি বলছি মানে উনি এর আগে আরো শেয়ার রয়েছে, উনি বলছেন সেফ শেয়ার দরকার, যে শেয়ারটা ওনাকে ভালো প্রফিট দিবে, সেফ, বেশি দৌড়াদৌড়ি করতে চান না। আমি বলছি টেক্সটাইল নেন, মালেক স্পেক, ঠিক 12টায় ট্রেড আওয়ার আমি বলে দিছি। উনি বলছেন আরো কি বাড়বে, আমি বলছি ঠিক আছে বাড়বে। এরপর উনি নিজেই বলছেন যে ভাই মালেক 33, 30, 33, 40-এ আছে রানিং, কমতেছে, স্টপ লস অনেক নিচে 30 টাকায়, তাই এটা নিতেছি না। তো আমি বলছি ভাই নেন, আর আমি নিজেও তখন নিছি। যাই হোক, এটা যার যারই চয়েস, আমি ওনাকে জোর করিনি, কারণ যে কোনো মানুষের জোর করাটা আসলে আমাদের জন্য কঠিন, আমরা নিজের জন্য রিস্ক নেই, কিন্তু আরেকটা মানুষকে জোর করিয়ে রিস্ক নেবো, তাই আমি এটা নিয়ে বেশি কিছু বলে নেই। কিন্তু এই মালেকে যদি আপনি খেয়াল করেন, এর পরের দিনে কিন্তু বাড়ছে এবং এখনো কিন্তু মালেক একটা ভালো অবস্থানে আছে। মালেক সিমেন্ট আমরা জাস্ট দেখাই, দেখেন 36 টাচ করছে, এই যে 33 ওনারে আমি কিনেছি, এই যে 33 আমি নিজে ওই জোনে ভালো একটা বাই করছি, কারণ আমার টার্গেটে দেখে নিচে বাই করে আমি সুইঙ্গে খেলি, বুঝছেন, এটা হচ্ছে আমার মানে ভালো দিক, খারাপ দিক যাই বলেন, পুরো এই জায়গাটা আমি ধরে বসে থাকি, আমি এখান থেকে স্টার্ট আমার হয়েছিল, সত্যি কথা 24 টাকার নিচেই আমি স্টার্ট করছি বাই করা, কিন্তু প্রতিটা সুইঙ্গে এসে আমি এখানে এসে একটা সেল দিই, পুরো সেল দিই না, একটা মানে 50%, 40%, 60% ডিপেন্ড করে, এক এক সময় সেল দিই, দিয়ে আবার চেষ্টা করি 1-2 টাকা কমে যদি এখানে পাই কিনি। দেখেন এখানে 32-এ সেল দিছি, এক্সাক্ট 30-এ কিন্তু আবার আমি বাই দিছি, এবং কপাল বলা আমি এই দিন আর এই 2 দিনই বাই দিছি, সবসময় যেখানে পারফেক্টলি বুঝি এরকম না, আর এই 2 দিন বাই দিছি, এখানেও কিছু কেনা যেত, বাট তখন আমি আর মানে ইন্টারেস্টেড ছিলাম না, 32-এ সেল দিয়ে আমি ওয়েট করতেছিলাম, যারা এখানে গেছে তারা আরো সফল হয়েছে। যাই হোক, এখানে আমি বাই করছি, করার পর দেখেন এখানে এসে মালিক এগেইন 25 আমি সেল দিচ্ছি, যেহেতু আমার 2 দিনে একটা ভালো প্রফিট দিয়েছে, 25-এ সেল দিয়ে দিচ্ছি, এবং এগেইন আমি 33-এ ঢুকছি, ঢোকার পর গতদিন 36-এ সেল দেওয়া যাইতো, কিন্তু আমি স্টিল আমার কাছে মনে হচ্ছে একটু বাড়বে, আমি দিইনি, এবার একটু ওয়েট করতেছি, কারণ একেবারে মানে টাকাটা আমি তখন অন্যদিকে ফোকাসে, এটা আমি খেয়ালও করিনি। যাক, মালিক তখন কিছুটা নামছে, কিন্তু এই যে এখানে যদি আপনি কিনতেন আপনার যদি একটা মিনিমাম প্রফিট আসতো। এবং আরেকটা জিনিস মালিক নিয়ে অনেকে বলতেছেন, আমি দেখছি 2-একটা ভিডিওতে অনেকে বলছেন ভাই মালিক কি নেমে যাবে বা মালিক পার্টি এই সেই করছে, আসলে জিনিসটা বুঝেন, স্মার্ট মানি বা বড় পার্টি যদি কালেক্ট করছে নিশ্চয়, কিন্তু এই যে এইগুলা জায়গা থেকে যখন টান দেয়, দেখেন ধরলাম এখানে এবারে 24, একটা নিচে তো সব প্রতিদিন কিনে নেই, মেইন ওর 22 জোনটা এটা, 24 টাকার ডাবল না পর্যন্ত একটা পার্টি বের হবে না, কারণ ওরা বুঝছেন 1-2 টাকার খেলা খেলে না। আপনি আছেন 10 টাকা দিয়ে একটা শেয়ার কিনে 1 টাকা লাভ হইলেই বেচে নেচে নেচে চলে গেলাম, ভাই 1 টাকা প্রফিট অনেক,
বা 10 টাকাটা 2-3 টাকা প্রফিট হলে খুশিতে নাই, আরে ভাই মাসে 20 দিনে আমার 1000 করে 20,000 টাকা ইনকাম করলেই খুশি। কিন্তু স্মার্ট মানি বড় পার্টি তো এই ছোট চিন্তা আপনার মন মানসিকতা ওদের নাই, ছোট চিন্তা মানে ছোট গেম ওরা খেলে না, ওদের মিনিমাম ডাবল হওয়া টার্গেট। এবং এই মালেক যদি মানে 3টা জিনিস আমি বলবো, এক, যদি দেশের অবস্থা ভালো থাকে, 2, গার্মেন্টস যেরকম বলছে যে টেরিফের কারণে ওদের লাভ হবে, এটা যে আসলে লাভ হওয়া শুরু করে, আমরা তো এখনো মানে শুনছি খালি লাভ হবে, আমরা প্রমাণ পাইনি, যদি দেখা যায় গার্মেন্ট আসলেই বুম বুম। এবং 3, ওই লাভে যদি মালিকের সঠিক থাকে, মালিক স্পিনও যদি দেখা যায় ওদের ইনকাম বেড়ে গেছে জাস্ট বিকজ এই গার্মেন্টস সেক্টরটা সুইচ হওয়ার কারণে, যে টেরিফ অনেক কিছু হয়েছে আপনারা জানেন। এই সুইচ এই যে টেক্সটাইলের এখানে আমার অনেক নিউজই আছে, এই সাইডে আমি জানি না স্ক্রিনে দেখাবে কিনা, আমি অনেকগুলো টেক্সটাইল নিউজ সেভ করে রাখছি, যেখানে আসলে মানে প্রমাণ পাবেন আপনি যে টেক্সটাইলের কি করতেছে। যদি একটা টেক্সটাইল সেক্টর লাভ হয় এবং মালিকও দেশ ঠিক থাকে, টেক্সটাইল সেক্টর ভালো হয় এবং মালিকও যদি এখানে প্রফিট করে, ওর ইপিএস হয়তো এই বছর 7 টাকার উপর আসবে, দেখা যায় 10 টাকা হয়ে গেছে, 12 টাকা হয়ে গেছে, তাইলে মনে রাখেন এই মালিককে আপনি জীবনে 48 টাকার নিচে পাবেন না, এবং মালিক তখন 60 টাকা যাবে মিনিমাম, যদি এই 3টা কন্ডিশন ফুলফিল করে। আমি বলতেছি না এবার যাবে, এবার হয়তো যাবে না, এবার এখনো টেক্সটাইলের এত কিছু মানে ইপিএস টিপিএস আসা শুরু হয় নেই, এটা অন্তত আরো 2 কোয়ার্টার পর 6 মাস পর আমরা বুঝবো। বাট যদি এইগুলো সত্য হয়ে যায়, তাহলে জেনে রাখুন মালিকরে আপনারা 60 টাকার নিচে নামাতে পারবেন না, 60 টাকায় গিয়ে বাই করবেন এবং 40-এর নিচে পাবেন না, ঠিক মতিন স্পিন টাইপের। মতিন স্পিন কিন্তু এবার 40-এর নিচে নামেই নেই, লোয়েস্ট এই যে মে জুনে ও 42 টাকায় গেছে, 40-এর নিচে নামেই নেই। এটা কেন? কারণ মতিনের ইপিএস ভালো, ডিভিডেন্ড ভালো দেয়, এবং মালিক যদি ইপিএস ভালো হয় তাহলে ডিভিডেন্ডও বাড়বে আস্তে আস্তে, 10% দেয় ঠিক আছে, কিন্তু চিন্তা করেন 60 টাকা ইপিএস কিন্তু মেবি গত বছর এই বছর এই 2বার হওয়ার চান্স, এর আগে মনে হয় নাই। এই 60 টাকা 8 টাকা 10 টাকা যদি সে আরো 2টা বছর কন্টিনিউ করে, তাহলে এই মালিক তখন ডিভিডেন্ড বাড়ানো শুরু করবে গ্যারান্টি। প্রথমেই যখন একটা কোম্পানি লাভে যায় ডিভিডেন্ড বাড়ায় না, কিন্তু ডিভিডেন্ড আস্তে আস্তে বাড়ানো শুরু করে, কারণ ওর প্রফিট আসতে হবে, ওর রিজার্ভ বাড়তে হবে, অনেক কিছুই আছে এখানে জড়িত। তো যাই হোক, এত দূরের চিন্তা আমি আপনাদের বলতেছি না 60 টাকা যাবে আপনি 5 বছর বসে ধরে রাখেন, আপনি যদি ইনভেস্টমেন্ট চিন্তায় করেন তাইলে কিনতে পারেন, তবে আরেকটু নিচে নামলেও আপনি ইনভেস্টমেন্টে আসতে পারবেন। আর মিনিমাম বর্তমানে এবার মালিক 42-44-এর জোনে যাবে, এটা আমার মনে হয় ইনশাল্লাহ, এটা নিয়ে আমি কোনো চিন্তিত না। এবং এরপর আমি চিন্তা করবো এটা কি মানে নামবে নাকি, এরপরও ভালো হইতে পারে। ইনফ্যাক্ট আমার টেক্সটাইল সেক্টর নিয়ে আমার একটা চিন্তা ভাবনা, পুরো টেক্সটাইল সেক্টরটাই আপনাদেরকে দেখাই একটা জিনিস। টেক্সটাইলটা কই আমি দেখি, এখানে বার করি সেক্টরটা পুরা, যদি টেক্সটাইল, আচ্ছা পুরো টেক্সটাইল নিয়ে আপনাদেরকে আমি একটা ছোটখাটো জ্ঞান দিই, দেখেন ভালো হইলে শুনেন, নইলে নাই। দেখেন টেক্সটাইলে আমাদের এই যে শেয়ারগুলা পুরোটাই কিন্তু খুব বেশি বাড়ে নাই, ভালো করে জোন করে দেখেন, মানে ওদের হাই কিন্তু অনেক উপরে, কিন্তু আহামরি কিছু বাড়ে নাই। বা ভালো শেয়ার কি আছে আপনি বলেন, আমার আলাস্টেক্স যেটা আপনাকে দেখাবো বলেন, ভালো শেয়ার অনেকগুলো আছে। আচ্ছা আর কি আছে, আলিফ আচ্ছা আলিফ তো এমনি মারামারি হয়, এটা আছে অন্যটা। নিচে যাই এপেক্স পিন তো অলরেডি ডাবল হয়েছে, এপেক্স পিন তো লো পেইড। আচ্ছা এটা ভালো ভালো শেয়ার কোনগুলো আমি আপনাদের দেখাই, দেখেন এগুলা উপরে হাই কিন্তু আরো যাওয়ার চান্স আছে, উপরে কিন্তু আরো যাওয়ার চান্স আছে, এত কিছু বাড়ে নাই কিন্তু। আরো দেখাই আপনাদেরকে, মনে করেন এটা এপেক্স পিন অথবা বাড়তে পারে। আর্গন ডেনিম, দেখেন আর্গন ডেনিমও যদি লোড হয় তাহলে আর্গন ডেনিমও এর আগে মিনিমাম তো 28 টাকা, অনেক আগেই 21-22-এ গেছে, মানে এত উপরে কিন্তু উঠে নাই। 20 টাকা তো আর ভাই মিনিমাম, তো 20 টাকা তো প্রতি বছরেই কিন্তু এগুলা শেয়ারগুলা 20 টাকায় উঠে, ভালো করে খেয়াল করে দেন, প্রতি বছরই আপনার 20 টাকায় কিন্তু উঠে। এছাড়া আরো দুই একটা সাইহাম কটনও যদি বলেন, এগুলা আপনার এই যে 20-22 টাকার এই জোনে ওরা কিন্তু নিয়মিত উঠে, আমি এগুলো হাইট করে দেখতে সুবিধা হবে, এই যে 20 টাকা 22 টাকার জোনে নিয়মিত উঠে, এখনো কিন্তু ওরা হাইটা টাচ করে নেই। ওদের যে মানে লাস্ট বছর যখন ডিভিডেন্ড মানে কি বলে ট্যারিফ ছিল না, শুল্ক এত লাভবান ছিল না, শুল্কর তো অনেক নিউজ আমরা শুনছি, তো গত বছর যখন এগুলা ছিল না তখনও কিন্তু তারা 20-22 তাদের একটা হাই জোন আছে, ওই জোনে ছিল। আর এবছর কিন্তু এখনো ওই জোনে যায় নাই, এটা পুরো টেক্সটাইল সেক্টরে যদি আপনি অ্যানালিসিস করে দেখেন কোনোটাই তার ওই জোনে যায় নাই। এখন তাইলে টেক্সটাইল সেক্টর নিয়ে আমার যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে, টেক্সটাইল সেক্টরটা আসলে কাইন্ড অফ এখন স্মার্ট পার্টি টেক্সটাইলে ঢুকতেছেই না, খুব একটা ঢুকতেছে না, কম কম হয়তো কালেক্ট করছে, বাট এত বেশি টাকা ঢুকে নেই, বুঝছেন। দেখেন 2024-এর এই জায়গায় 10 জানুয়ারি টেক্সটাইল কিন্তু 37-এ ছিল, সেক্টরটা অনেক উপরে ছিল। এরপরে টেক্সটাইল এখানে 24-এর ফেব্রুয়ারি তো ভালো অবস্থা ছিল, কিন্তু এবার কিন্তু এখনো ওই জায়গায় যায় নাই, এই জায়গায় যাইতে হবে। এবং এরপর 2000 আপনার যদি 22 যখন বুমবু অবস্থায় ছিল খুব ফাটাফাটি, তখন কিন্তু 46 ছিল, তো ওইগুলোর ধারে আসবো এখনো যায় নাই, যদিও টেক্সটাইল নিয়ে অনেক নিউজ শোনা গেছে। এর মানে হচ্ছে টেক্সটাইলে এখনো বড় পার্টি ঢুকে নাই। কারণ কেন? কারণ
আমরা সবাই টেক্সটাইল নিয়ে নিউজ শুনছি, দেখা গেছে পাবলিক সবাই টেক্সটাইল ধরে বসে আছে, সবাই কেনা শুরু করছে। আপনি যে কোনো পাবলিকে জিজ্ঞেস করেন ওর পোর্টফোলিওতে টেক্সটাইল একটা না 5টা আছে। এবং মালেক স্পিন, মতিন স্পিন, ডিএসএল সবার ঘরে ঘরে, মালেক স্পিন সবার ঘরে ঘরে, সাইহাম কটন ফ্যাক্টরি এগুলো সবার ঘরে ঘরে এখন, বুঝছেন, সবাই কিনে ফেলছে। স্মার্ট মানি বড় পার্টি কখনোই চায় না আপনি ওই শেয়ারগুলো, ওরা চায় ফার্স্টে ওরা নিচে কিনবে, দেন ওইটা নিয়ে নিউজ আসবে, দেন আপনি কিনবেন। ওরা বাড়াবে আর আপনি কিনবেন, একটা টাইমে গিয়ে সেল করে বের হয়ে যাবে। ওদের তো টার্গেট লাভ করা, ওদের টার্গেট আমাদের লাভ করা না, ওদের টার্গেট হচ্ছে ওরা নিজেরা প্রফিট করবে, আমরা মরলে মরি বাঁচলে বাঁচি প্রফিট করবে, এটা ওদের চিন্তা না। দুনিয়াটা এরকম, এটা মানতে হবে, কিছু করার নেই। এখন যার কারণে টেক্সটাইলে আমরা অলরেডি পাগলের মতো কিনে কিনে বাড়াই দিচ্ছি। এখন ওরা এর জন্য টেক্সটাইলে ঢুকবেই না, ওরা ঢুকতেছে দেখেন আইটি সেক্টরে। আইটির এখন বাড়ার কোনো দরকার আছে, কোনো নিউজ আছে আইটি কি ইপিএস খুব ভালো দিতেছে? কিচ্ছুই না। তাইলে এই টেক্সটাইল সেক্টর ওরা ঢুকে লাভ নেই, ওরা আইটিতে ঢুকতেছে, ওরা আপনার ফার্মাতে ঢুকতেছে, ওইগুলা বাড়াচ্ছে, হালকা জেড নিয়েও খেলতেছে, লো পেড নিয়েও খেলতেছে, যাতে আমরা কিন্তু ওইগুলোতে নাই, আমরা টেক্সটাইলে বসে, তাই না? এটা আমাদের ভুল। ওইগুলা বাড়িয়ে দেখুন আইএসএম বাড়ছে, ইনটেক বাড়ছে, কি জন্য? কোনো বড় নিউজ আছে? ওরা কি ইপিএস খুব বেশি? নাথিং। এইগুলা নিয়ে গেম খেলাচ্ছে। এবং আমরা তাহলে কি করতেছি? টেক্সটাইলে আমরা বসে আছি, আহামরি কিছু লাভও করতেছি না, আবার ওইগুলা চোখের সামনে বাড়তেছি, আমাদের কষ্টে আছে। আমরা এখন দৌড়ায় দৌড়ায় ওইগুলা কিনা ট্রাই করবো, ঠিক না? সাধারণ পাবলিক সব ওইগুলা যাওয়ার চেষ্টা করবে। এরকম করে এই যে ডিভিডেন্ড যাবে, মনে করেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই টাইমে ডিভিডেন্ড টাইমে দেখবেন টেক্সটাইল কিচ্ছুই বাড়ে না, ওইগুলো বাড়ছে। আমরা সব আস্তে আস্তে ডিভিডেন্ড টাইমে সেল দিয়ে দিয়ে বা ডিভিডেন্ড পরে সব সেল দিয়ে আমরা টেক্সটাইল থেকে বের হয়ে যাব, আর দেখা যাবে আমরা ওই সাইডে গিয়ে ঢুকতেছি, বুঝছেন? এটা আমার প্রেডিকশন, হবে কিনা জানি না। ওই সাইডে যখন ঢুকবো তখন ওরা ওই সাইড থেকে বের হবে, বাকি যে সাইড আছে। এবং ডিভিডেন্ডের পর যখন টেক্সটাইল অনেক নেমে আসবে, সবাই তো টেক্সটাইল সেল দে, ডিভিডেন্ডের পর টেক্সটাইল যখন অনেক নিচে নেমে আসবে, তখন ওরা টেক্সটাইল বাই করবে। এবং এরপর বাই করার সাথে সাথে যদি একান্তই সত্য কথা হয়ে থাকে যে টেক্সটাইল সেক্টর ভালো করে, তাহলে তো আর কিচ্ছুই লাগে না, সাথে ওরা নিউজও বার করবে টেক্সটাইল ভালো করতে। এবং তখন দেখবেন আগামী 6-7 মাস টেক্সটাইল এমন বুম মারছে, বেশিরভাগ প্রোডাক্ট হয়তো ডাবল হয়ে গেছে। এই জিনিসটা এখন, এটা আপনি বললেন ভাই আপনি কেমনে বুঝলেন? বা একটা উদাহরণ নেন, উদাহরণটা চিন্তা করে দেখেন, ব্যাংক নিয়ে কি হয়েছে চিন্তা করেন। আমাদের যে ব্যাংক সেক্টর, আমরা সবগুলা ব্যাংক থেকে বের হয়ে গেছিলাম ডিভিডেন্ডের আগে। ডিভিডেন্ড আমরা তেমন মানুষ খাই নাই, অথবা খাইলে কিছু মানুষ খাইছে, খাওয়ার পর ডিভিডেন্ডের পরেও কিন্তু মানুষ সেল দিছে। ডিভিডেন্ডের পর দেখেন, ডিভিডেন্ডের সময় এই যে মার্চে ছিল 10 টাকা করে, মানে সরি 10 টাকা কি বলে 16 পয়েন্ট ছিল ব্যাংক সেক্টর। মার্চের পর ডিভিডেন্ডের টাইমে এসে মেতে এসে নামলো, এবং ডিভিডেন্ডের পর যখন মানুষ সেল দিল তখন 13তে চলে গেল। এখন নিয়মিত ডিভিডেন্ডের টাইমে পুরো ব্যাংক সেক্টর সবচেয়ে হাইয়েস্ট হবে, তাই না? কারণ ওই টাইম ডিভিডেন্ড খাওয়ার দরকার, মানুষ ডিভিডেন্ড খাওয়ার জন্য বেশি দামে কিনে। বাট ডিভিডেন্ড পরে যখন নিচে, তখন কি জন্য মানুষ কিনে এটারে আকাশ তুলবে? দেখেন এটা ডিভিডেন্ডের টাইমের উপরে চলে গেছে, এটা বিশ্বাস করা যায়, আপনি জীবনে এরকম দেখবেন না। দেখবেন ডিভিডেন্ডের যে টাইম, এরপর কিন্তু এখন ব্যাংক আপনি কেন কিনবেন চিন্তা করে, আপনি ডিভিডেন্ড খাই ফেলছেন, ব্যাংক সেল করে দিচ্ছেন, আবার ব্যাংক তো কোনো ব্যাংকের কোনো নিউজও নাই, কেন ব্যাংক কিনবেন? এখন তো আপনি ডিসেম্বরে যে জুন ক্লোজিং, ডিসেম্বরের কোম্পানি যেগুলো, নভেম্বর ডিসেম্বর যে কোম্পানিগুলো ডিভিডেন্ড দেয়, ওইগুলো তো আপনার যাওয়ার কথা। কিন্তু ওইগুলো না কিনে না গিয়ে কে এই টাইমে ব্যাংকগুলো বাড়াইলো? ঠিক এই সেম জিনিসটা আমার কাছে মনে হয় টেক্সটাইল হবে, যে আমরা যদি টেক্সটাইলের জন্য পাগল, স্মার্ট মানি অলওয়েজ আমাদের উল্টা গেম খেলে। আমরা ছোট চিন্তা ভাবনা করি, আমাদের ছোট মস্তিষ্ক দিয়ে, ওরা অনেক ডিফারেন্ট চিন্তা করে। ওরা জানে যে এখন আমরা সবাই টেক্সটাইলে আছি, তাই সেম জিনিস করবে। ডিভিডেন্ডের পর আমরা, কিছু মানুষ ডিভিডেন্ড খাবে, কিছু মানুষ ডিভিডেন্ড আগেই সেল দিবে, সেল দিয়ে বের হয়ে যাবে, আর কিছু মানুষ ডিভিডেন্ড খেয়ে ডিভিডেন্ড খাওয়ার পর সেল দিয়ে বের হবে। সেল দেওয়ার পর চিন্তা করবে আস্তে আস্তে এখন ব্যাংকে ঢুকি, কারণ সামনে তো ব্যাংকের টাইম। ওই টাইমে দেখবেন টেক্সটাইল অনেক নিচে যাবে, ওই টেক্সটাইল ওই টাইমে কালেক্ট করবে। অলরেডি যদি কালেক্ট করা থাকে ভেরি গুড ওরা, কিন্তু আমার মনে হয় মেজর কালেকশন চলবে ওই জায়গায়, যেখানে ব্যাংক এখানের পর যেমন এখানে অনেক নিচে আসছে, তখনও কোনো কারণে নির্বাচন বা কোনো দেশের তো আমাদের দেশের তো কোনো নিয়ম ঠিকানা নাই, তখন কোনো একটা কারণে দেশের অবস্থা হয়তো বাদ যাবে, বাজের কারণে আরো শেয়ার মার্কেট ডাউন হবে, আর টেক্সটাইল তো তখন ডিভিডেন্ড দিছে আরো ডাউন। ওই ডাউনে ওরা হিউজ অ্যামাউন্ট অফ কালেক্ট করে, দেখবেন যে ডিভিডেন্ডের আগে যে যে মনে করেন মালেক স্পিন যে 40 হয়েছে ডিভিডেন্ডের আগে, ডিভিডেন্ডের পর হয়তো ওরা 50-60 নিয়ে যেতে পারে। সাইহাম কটন হয়তো 20-এ গেছে, ডিভিডেন্ডের পর চলে গেছে 25-এ 30-এ। মানে আমি একটা আন্দাজ বলছি, আমার যে কথা পারফেক্টলি রাইট হবে এরকম না, এটা হচ্ছে আমার থিওরি, আমার বিশ্লেষণ করে আমার আইডিয়া, এটা নাও হইতে পারে। কিন্তু আমি জাস্ট আপনাদেরকে ব্যাক অফ দ্য মাইন্ড এই চিন্তাটা ঢুকায় রাখতেছি, যাতে আপনারা এটা মাথায় রাখেন, একেবারে যাতে ডিভিডেন্ডের পর টেক্সটাইল থেকে বের হয়ে একেবারে যাতে শুয়ে না পড়েন যে ভাই আর দরকার নেই, এদিকে তাকাবই না, সব কোম্পানি ছেড়ে পড়ে, না না, এই জিনিসটা মাথায় রাখেন। গেম তো এরকম করে প্লে হয়,
একটার পর একটা সেক্টর নিয়ে, টেক্সটাইল নিয়ে এত নিউজ, কিন্তু টেক্সটাইল নিয়ে কোনো প্লে হয় নাই। আইটি নিয়ে প্লে হয়েছে, ব্যাংক নিয়ে প্লে হয়েছে, কিন্তু টেক্সটাইলে কিছু হয়েছে না। রবেট খেলা হইতেছে, জেডারও হইতেছে, টেক্সটাইলে এমন কিছু না, টেক্সটাইল খুবই স্লোলি হালকা হালকা বাড়তেছে, আহামরি কিচ্ছু না। ওই আহামরি গেমটা আমার মনে হয় ওইটাই হবে। যাই হোক, এটা অনেক জিনিস আসলে লম্বা আলোচনাই হয়ে গেল, বাট এটা আপনাদের আসলে আমি হয় কি আলোচনা অনেক সময় অনেকে বলেন ভাই লম্বা করে ফেলেন, আসলে সাধারণ বিনিয়োগকারী অনেকেই আমাকে মেসেজ দেন, ভিডিওতে বলেন ভাই ভিডিও ভালো লাগে লম্বা করেন, বোঝার চেষ্টা করি। কারণ মানে মানুষকে আমি যদি জাস্ট এসে আপনাকে বাই আর সেল বলে যাই, আপনি তো মানে আমার কথা কেন বিশ্বাস করবেন? আমি চাই আপনি আমার কথা বিশ্বাস না করেন, আমাকে জাজ করেন, আমার লজিকগুলো চিন্তা করেন আপনার ব্রেইন দিয়ে, যে এই মানুষটা সঠিক কথা বলতেছে না ভুল, চিন্তা করে দেখি, বুঝছেন? তাইলেই যদি আমারটা সঠিক মনে হয় আপনি সাপোর্ট দেবেন, ভুল মনে হলে আপনি কমেন্টে জানান যে না ভাই আমার এটা মনে হয় না, যে না ভাই এটা আপনি ভুল বলছেন। আমিও তো একজন সাধারণ মানুষ, আমিও ভুল করতে পারি, আমারও শিকার ইচ্ছা, আপনারা ভুল ধরে দিলে আমিও দেখে দেখে শিখবো। কিন্তু ভিডিওটা যদি একান্তই ছোট হয় এই জিনিসগুলো বলা যায় না। আর এই জন্যই আপনাদেরকে বলি, যখন ফ্রি টাইম তখন ভিডিও কেটে দেখেন। আমি ছোট বড় চেষ্টা করি ভিডিও বানানোর, বাট একটু তুলনামূলক লম্বা হয়ে গেলে একটু ফ্রি টাইমে বা একটু টানায় মনে হয় যেটা আপনাদের সুবিধা হয় দেখেন, দেখে অ্যাটলিস্ট জানেন। আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস আমি বলি, দেখেন এই জিনিসটা, আচ্ছা এটাও বলে রাখি, গ্রুপে সেদিন আমি বলছিলাম আইপিটিসি কিন্তু অনেক আগে আমি ভিডিও দিয়েছি, 25 টাকায় যাবে, 15 টাকায় কেনা এই স্টকটি 25 টাকায় যাবে। আমার অলরেডি ভিডিও আছে, দেখছেন না আপনারা। অনেকে এখানে নেগেটিভ কমেন্ট করছেন যে আইপিটিসি এসে যাবে, এগুলো আমি আজকে আলোচনা করবো না। সেদিন আমি গ্রুপে অলরেডি আমার গ্রুপে আমি বলছি আইপিটিসি হল্টে কিছু সেল দিয়ে বারাকায় ঢুকলাম, এবং এখন তাইলে দেখেন কতটা কি সত্যি হলো নাকি। আইপিটিসি সেল দেওয়ার পর, আইপিটিসি হল্টে সেল দেওয়ার পর কিছুটা নামছে, পর আবার হোল্ড দিছে, কারণ পুরোটা সেল দেন, আমি কিছু সেল দিছি, এটা হচ্ছে আমার স্টাইল। আমি এক স্টকে খুব বেশি সময় থাকতে চাই না, একটু সুইচিংটা আমি করতে চাই। তো এতে গিয়ে দেখেন আমাদের আইপিটিসি কিন্তু অলরেডি যেহেতু হোল্ড হয়েছে, আমার টার্গেট আইপিসি একটু স্লো হইতে পারে, আইপিসি টানা বাড়তেও পারে, কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু একদিনে টানা অনেক বেশি বেড়ে গেছে, লাস্ট কয়েকদিন গেইন করতেছে, আর এই দিন খুব বেশি বেড়ে যাওয়া আমার কাছে মনে হয় একটু স্লো হইতে পারে, যে কারণে আমি একটু হোল্ড সরে আসছি। যদি আপনারা চান থাকেন সমস্যার কিছু নাই, কিন্তু আমি গিয়ে এন্ট্রি নিছি এই যে বারাকা পাওয়ারে, কারণ বারাকা কিন্তু এই জোনের ভিতরে অনেক দিন ধরে ঘুরতেছে। এই জোনটা, এই যে ওর যে জোন, এই জোনের ভিতরে অনেক দিন থেকে ঘুরতেছে, এবং এই জোনটা ভেঙ্গে বারাকা যে উপরে যাবে এটা প্রমাণ আমি অনেক আগেই পেয়েছি। দেখেন এইখানে কিন্তু ভলিউম এইখানে স্টার্ট করছে বাড়া, এবং এই জোনে ভালো ভালো ভলিউম বাড়ছে, এবং এই ভলিউমটা পুরা জানাই দিছে ভাই আমি রেডি, কেন আমাকে তুমি দেখছো না? এই ভলিউমটা মানে আপনার চোখে আঙ্গুল দিয়ে বলছে ভাই আমাকে দেখো, আমাকে কেন পাত্তা দিচ্ছ না, আমি তো রেডি। এবং এই ভলিউম আমিও খেয়াল করছি, এবং এরপরই আমি বাই শুরু করছি, এবং ওই দিন আগে আমি আমার ফাইনাল এন্ট্রি নিচ্ছি, এরপর আমি হালকা বাই করছি, কিন্তু আইপিটিসির যে পুরো টাকা ওই দিন আমি বারাকায় ঢুকেছি, এবং দেখেন বারাকা কিন্তু ভালোই গেইন দিছে। এবং বারাকা এখনো আসলে স্মার্টফোন পুরা কিনা শেষ হয় নাই, কারণ ওরা মানে মানুষের নজরে চলে আসছে, কিন্তু ওরা কিন্তু চায় নাই এখন, ওরা চাইছে আরো কয়েক হাজার, বারাকার শেয়ার বেশি, কয়েক কোটি মাল কালেক্ট করতে হবে। যাক, তবুও রেডি, এবং বারাকা গ্যারান্টি রাখেন আর কয়দিন পর আপনি সুযোগই পাবেন না। বারাকার টার্গেট কিন্তু ইজিলি 15 টাকা, 15 টাকা ক্রস করতে পারে, বাট ইজিলি 15 টাকা বারাকা। আপনি দেখেন এইখানে কি পরিমাণ ভলিউম বাড়ছে, এইগুলো শেয়ারে আপনি নজর না দেন তাহলে মিস করবেন। এই মার্কেটে আপনি এক শেয়ার নিয়ে বসে থাকতে হবে না, আপনার একটু সুইচিং করতে হবে। আর যদি আপনি বলেন ভাই আমি ইনভেস্টর, তাহলে বসে থাকেন, কিন্তু আলটিমেটলি আপনি এক স্টক নিয়ে বসে থাকার চেয়ে একটু প্রফিট করেন, ভালো একটা প্রফিটের পর সুইচ করেন। ইনটেকেও কিন্তু আমরা একটা ভালো প্রফিট করছি, করার পর আমি কিছু সেল দিছি, সব সেল দিই না, এগেন আইপিডিসির মতো 50% সেল দিয়ে যে টাকা ওইটা নিয়ে আমি কিন্তু ঘোরাঘুরি করতেছিলাম, আর বিভিন্ন স্টকে ঘোরাঘুরি করছি, এবং বারাকায় ওইটাও কিন্তু আমি একটু ইনসার্ট করছি। আমার নেক্সট স্টক হচ্ছে বারাকা, আমি মনে করি বাড়বে, এবং আপনারা যার যেটা দেখতে পারেন। এবং এটা আমি গ্রুপে এরকম বলে দিছি, তখন যাতে আমি চাইছি গ্রুপের মধ্যে কেউ কিনলে কিনুক, আমি চাই আমি যেটা কিনি গ্রুপের মানুষগুলো জানো। আচ্ছা, এটা গেল। দেখেন আরেক ভাই আমাকে এখানে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ দিয়েছেন, আমি এরকম পার্সোনালি ওনাকে সাজেস্ট করি, দেখেন যে যারা উনি সেল দিবেন রেডি সেল দিয়ে দিবেন, ভালো লাগতেছে না, আমি ওনারে বারবার বলছি ভাই সেল দিয়ে একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন, যে এইচআরএম এর এখনো খেলা বাকি রয়েছে, এগুলো কিন্তু বাড়বে, এগুলো নিয়ে মানে বেশি দৌড়াদৌড়ি করার দরকার নেই, যেহেতু আপনার ভালো একটা স্টক রাখছেন, ভালো স্টকগুলো পোর্টফোলিওতে রাখেন। যেন যে এইচআরএম ইজিলি কিন্তু একটু বেড়ে গেছে, উনি 57 সেল দেওয়ার ইচ্ছা ছিল এই জায়গায়, কিন্তু এই জায়গায় আমি বলছি ভাই এটা পারফেক্ট জায়গা, সেল দিবেন কেন? উনি এখনো গেইনে আছে, এবং ইনশাল্লাহ যে এইচআরএমও এটা গেইন দিবে, এগুলো ওনারা আমার আইডিয়া দেওয়া আছে। এইটাই আমার গ্রুপে আমি যেটা করি, সেটা হচ্ছে শুধু গ্রুপে যে আপনারা স্টক সাজেস্ট করেন এরকম না, আপনার যে প্রবলেম ওইগুলো আমি সলভ করার চেষ্টা করি। অলরেডি 100 জন মানুষ হয়ে গেছে, হয়তো ভবিষ্যতে সম্ভব হয় না যদি মানুষ বেশি বাড়তে থাকে, কিন্তু আমার টার্গেট আর মানুষ বেশি বাড়াবো না, মানুষের প্রবলেমগুলো সলভ করতে পারলে অ্যাটলিস্ট মানুষ, আমার যেখানে মানুষ কম মানুষ হলেও তারা যদি আমার উপর খুশি থাকে। এগেইন মালিক নিয়ে যেটা বললাম তো মালিক নিজেও কিনছিলাম, ওনারও কিনেছিলাম, উনি কিছু মানে বেশি কিনে নেই, পরের দিন মনে কিনছে বাড়িয়ে। আচ্ছা, এখন যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা উচিত, গতদিনের মার্কেট নিয়ে প্রথমে একটা আইডিয়া দিই। দেখেন অনেকে মার্কেট নিয়ে নেগেটিভ বলছে যে ভাই মার্কেট ডাউন এই সেই, কিন্তু
মার্কেট কিছু নামতে পারে, হয়তো কিছু ডাউনে যেতে পারে, কিন্তু মার্কেট আলটিমেটলি খুব বেশি নিচে যাবে না। কারণ আমাদের ভলিউম দেখেন, আমাদের ভলিউম কিন্তু এখনো যে টার্নওভার, ভলিউমের টার্নওভার এটা কিন্তু অনেক হিউজ। এখন খেয়াল করলে দেখবেন ভলিউম কিন্তু আমাদের অনেক বেশি। দেখেন 1300 কোটি প্লাস এখনো আছে, এবং মাইনাস এমন কিচ্ছু হয় না। 17%, 17.34 বা 10 পয়েন্ট, এগুলো আসলে এই পয়েন্টগুলো আমার কাছে গায়ে লাগে না, বুঝছেন? এটা এখনো পজিটিভ মার্কেট, টেনশন ফ্রি থাকেন। এবং এই যে মার্কেট দেখেন ভলিউম অনেক ভালো আছে। যদি এই দেখেন আমাদের লাস্ট যে ডাউন ট্রেন্ড, এটা কিন্তু ভলিউম এরপরের দিন অনেক কমে গেছে এবং এরপর ভালো কমছে। কালকেও যদি দেখেন ভালো কমতেছে বা অনেক কমে গেছে, তখন আপনি একটু সেফ জোনে থাকবেন, তখন আপনি দরকার প্রফিটেরটা সেল দিবেন বা লসেরটা খেয়াল রাখবেন। এই হচ্ছে চিন্তা ভাবনা। আর যদি মার্কেট নামেও, এখানে নামলে আমার যা মনে হয় মার্কেট এই যে জোন, এই জোন না, এই জোনটা আমি আর উপরে তুলি। এই জোনটা আসলে আমি পুরান জোন, এটা ভুল জোন রাখছি। এই জোনটার আমি বলবো এই জোন, যেটা আমি একটু দাঁড়ান, আমার মনে হয় যদি নামেও তাহলে এটা এই জোনে এসে আটকাবে। যদি একান্ত কয়েকদিন মাইনাস হয় বাই চান্স, তাহলে এই যে জোন 5400 থেকে 5300 জোনের মধ্যে আটকাবে, চিন্তার কিছু নেই। যাই হোক, এখন চিন্তার বিষয় হচ্ছে দেখেন কি হইলো মার্কেট। দেখেন ইন্স্যুরেন্স কিন্তু পজিটিভ আছে, এই জিনিসগুলো খেয়াল রাখেন। ইন্স্যুরেন্স কিন্তু নিয়মিত বাড়তেছে। ইন্স্যুরেন্স নিয়ে আমাকে অনেক কিছু বলছেন, কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু নিয়মিত বাড়তেছে। ইঞ্জিনিয়ারিং বাড়তেছে, টেক্সটাইলও আছে, লাইফ ইন্স্যুরেন্স গুলো আছে। লাইফ আর ইন্স্যুরেন্স দুইটাই একই সাথে চলে আমি বলি, এবং এগুলো বাড়তেছে। এবং দেখেন টপ সেক্টরে ফার্মাসিউটিক্যাল অলওয়েজ হাই। ফার্মাসিউটিক্যাল, ব্যাংক তো মানুষ আমরা এমনিই কিনতেছি, কিন্তু ব্যাংক কিন্তু খুব বেশি বাড়ার চান্স নাই। ব্যাংক নিয়েও আপনারা অনেকে বলেন যে ভাই ব্যাংক ভালো, এই সেই। ব্যাংক অফ কোর্স ভালো, সেফ ইনভেস্টমেন্টের জন্য ব্যাংক করেন, সমস্যা নাই। এবং ব্যাংকের জিনিস কি, ব্যাংক মানে কি বলবো, নিচে আছে কিনতে পারেন, বা ব্যাংক সেক্টর মোটামুটি স্টেবল সেক্টর। কিন্তু যেটা আপনার জানা উচিত সেটা হচ্ছে, আমাকে বলেন এই যে মার্কেটটা বাড়লো, এই যে এইখান থেকে এখানে অলমোস্ট 1000 প্লাস পয়েন্ট মার্কেট বাড়লো, এই 1000 পয়েন্টে কোনো ব্যাংক কি আপনার চোখে ডাবল হয়েছে? একটা ব্যাংক শেয়ার আপনি ধরে রাখছেন, ডাবল লাভ করছেন নাকি? ডাবল হয়েছে আছে না, কিন্তু অন্য অনেকগুলো স্টক কিন্তু ডাবল হয়েছে। এই জিনিসটাই আসলে ব্যাংকের ক্ষেত্রে হয়, মানে ব্যাংকে আপনি সেভ ইনভেস্টমেন্ট, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট ডাবল ট্রিপল হওয়ার চান্সটা নাই। এবং শেয়ার মার্কেটে আমরা কেউই তো, মানে যদি আপনি চান যে পুরো বছরে আমি হালকা লাভ করি, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমরা সবাই চাই আমাদের পোর্টফোলিওটা যেন দ্বিগুণ হয়, বাড়ে। 10 লাখ ইনভেস্ট করলে সেটা 20 লাখ কবে হবে, কবে 20 লাখ হবে, কবে 30 লাখ হবে, কবে 40 লাখ হবে, এই চিন্তা আমরা আছি। যে কারণে আমি সবসময় বলি যে, মানে আপনার নতুন হইলে ব্যাংকে ইনভেস্ট করেন, কিন্তু যদি আপনি পুরান হন, মার্কেট একটু বুঝেন, তাহলে অন্যভাবে সারাদিন ব্যাংকে বসে থাকার চেয়ে একটু অন্য শেয়ারগুলো ইনভেস্ট করেন। আর ব্যাংক কিনলে একটা দুইটা কিনেন, কিন্তু মানে দেখা যায় আমি তো অনেকের পোর্টফোলিও দেখতেছি 30টা শেয়ার আছে একজনের পোর্টফোলিওতে, আপনি বিশ্বাস করবেন না। 30টা শেয়ারের মধ্যে 10টা ব্যাংক। যেদিন ব্যাংক সেক্টর ডাউন, এদিন আপনার 10টা থেকে 15টা শেয়ার ডাউন। যাক, এগুলো বলে আপনি দেখেন আমাদের, আমি আইটি সেক্টর নিয়ে আমাদের গ্রুপে অনেকবার বলছি, ইনটেক আমাদের খুবই ভালো পারফর্ম করতেছে। এগুলা শেয়ার মানে খুবই ভালো অবস্থায়। শেয়ার কিন্তু মানে এগুলা শেয়ারের জিনিসটা কি বুঝেন, এগুলা শেয়ার আপনি ফান্ডামেন্টাল দিক দিয়ে কিনবেন না। এগুলো আপনি যখন ট্রেন্ডে উঠবে, এখন আপ ট্রেন্ডের মার্কেট, ট্রেন্ডে আপনি এগুলো শেয়ারে ঢুকে যাবেন। যখন মার্কেট আপ ট্রেন্ডে আমি শেয়ারগুলো ঢুকে যাই, ঢুকলে আমার একটা বেনিফিট হবে, এই চিন্তাই আপনি এই শেয়ারগুলায় ঢুকবেন। আচ্ছা, ইনটেক নিয়ে পুরো সুন্দরভাবে সবকিছু বলে দিয়েছি। ইজেন গ্রুপে আমি আইটি সেক্টর এভরি স্টক দেখেন পুরো মার্কেট লাল, কিন্তু একমাত্র আইটি সেক্টরই সবুজ। এবং আমার গ্রুপে আমার মনে আছে, এটা আমি পুরোটা দেখাইতে পারতেছি না, কিন্তু পুরো গ্রুপে আমি প্রতিটা শেয়ারের, বুঝছেন, আইটি সেক্টর প্রতিটা শেয়ারের আমি বাই, সেল, স্টপ লস এভরিথিং বলে দিচ্ছি। এবং আলহামদুলিল্লাহ আইটি বেশিরভাগ স্টকই ভালো পারফর্ম করছে। আমাদের আইপিডিসি তো আছেই, আইপিডিসি অনেক আগে বলছি, এরপরেও আমি গ্রুপে আইপিডিসি বারবার বলছি যে ব্যাংক ফাইন্যান্স কিনলে আইপিডিসি দেখো। বারাকা বলে রাখছি, বারাকাও আলহামদুলিল্লাহ ভালো পারফর্ম করছে, এবং আশা করি বারাকা একটা বড় জিনিস, বড় গেম দেখাবে। ঠিক আছে, এখন এই যে মার্কেট লাল 17 পয়েন্ট মাইনাস, কিন্তু আইটি সেক্টরের সবগুলো স্টক পজিটিভ। এই জিনিসটা আপনি নিজেকে প্রশ্ন করেন, এই জায়গায় কিন্তু আমরা হারি। আমরা হারি এই জায়গায় যে আমি কিন্তু আগের দিনের ভিডিও বলছিলাম যে লাল মার্কেটে কিছু স্টক বাড়ে আর সবুজ মার্কেটে কিছু স্টক কমে। এর রিজন কি? দেখেন আইটির বেশিরভাগ, সবই তো সবুজ, আসলে বেশিরভাগ কি বলতেছি, সবগুলো সবুজ, শুধু মানে এডিয়ান ডেলি তার সেম দামে আছে। এডিয়ান ডেলি বাড়ে নাই কমে নাই, কারণ এডিয়ান ডেলি একটু ট্র্যাভেলই চলতেছে, মানুষ বুঝতে পারে। কিন্তু সবগুলো স্টকই সবুজ, সবগুলোই ভালো লাভ দিয়েছে, এবং আমরা আইটিতে আছি।
কিন্তু এখন আপনি সমস্যাটা কি আপনাদের পাবলিকের কোন সময় হয় আমরা বলি এই যে ইনটেক এত বড় গেইন দিছে, অনেক বেড়ে গেছে, এখন এসে অনেকে আমার বলতেছে ভাই ইনটেকে আমি ঢুকতে পারি নাকি, বা আইএসএন, এই যে আইএসএন আছে আইএসএন এ ঢুকতে পারি নাকি। যে স্টকগুলো অনেক বেড়ে গেছে ওই স্টকগুলো রিস্কি, প্রবলেমটা বুঝতে হবে। এখনো ঢুকতে পারেন, সমস্যা নাই, হইতে পারে এখান থেকে আইএসএন ডাবল হতে পারে, ইম্পসিবল কিছু না। আমি কাউরে আটকাই না, কাউরে বাধা দেই না, কাউকে জোর করি না। হইতে পারে এখান থেকে আইএসএন এক সময় ডাবল হয়ে গেছে, ইম্পসিবল কিছু না। কিন্তু আমার কথা হচ্ছে আপনি কেন রিস্কের শেয়ারে ঢুকবেন? আপনি যেহেতু একজন সাধারণ মানুষ, রিস্কের শেয়ারে কোন সময় ঢুকবেন? যখন আপনার পোর্টফোলিওতে লাভ আছে, আপনার ইনভেস্টমেন্ট 1 লাখ, আপনি 50,000 প্রফিটে আছেন, অর্থাৎ 1.5 লাখ হয়ে গেছে, তখন আপনি রিস্কের শেয়ারে ঢুকেন, সমস্যা নাই, লাভ থেকে মাইনাস করবেন। কিন্তু আপনার 1 লাখ ইনভেস্ট করছেন, আপনি 1 লাখই হাতে নিয়ে বসে আছেন, অথবা লসে আছেন 50,000, লস হয়ে আপনার এখন হাতে 50,000 আছে, সেই 50 দিয়ে আপনি ইনটেকে যদি ঢুকেন যে আমার লাভটা আমি গেইন করবো, ওইটা হচ্ছে মেইন রিস্ক। ওই রিস্ক আপনি ধরা খেয়ে সর্বহারা হয়ে সর্বশান্ত হবে। এখন আমি এর জন্য সবাইকে বলি যে এখন আইটি ঢুকলে অন্যগুলো ঢুকেন, ইনটেক আর আইএসএন এর রিস্ক নেওয়াটা ঠিক না। তবুও যার যার ইচ্ছা কাউরে আমি এবং আটকাবো না, যার যার আপনার যেটা মনে হয় করতে পারেন। যাওয়ার আগে আপনাদেরকে আমি জাস্ট বারাকা পাওয়ার একটা রেঞ্জ বলে যাই, যেহেতু আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন। দেখুন বারাকা পাওয়ার এই জোনে কালেকশন হয়েছে, এখান থেকে কালেকশন স্টার্ট, এবং এই জোনে ভালো অ্যামাউন্ট অফ কালেকশন হয়েছে। নেক্সট জোন যদি বলেন তাহলে আমি বলবো মিনিমাম বারাকা 15-16 এই জোনে বারাকা যাবে। আমি খুব বেশি বলবো না, কম দিয়েই বলি, এই জোনটাই যে 15-16 যে জোন, এই জোনে বারাকা যাবে আমার ইনশাল্লাহ মনে হয়। একটু স্লো, একটু আপ করে যাবে। আর যদি এই জোনটা সফলভাবে সফলভাবে ক্রস করতে পারে, তাহলে ইনশাল্লাহ বারাকা এই জোনে চলে যাবে। এবং এগুলো আসলে আপনার চোখের সামনেই বাড়বে, আপনারা বুঝবেন না। এগুলো স্টক এক টানে বাড়ে না, যেহেতু শেয়ার বেশি, আপনার ইনটেকের মতো প্রতিদিন যে হল্ট এরকম না। কিন্তু একটু ধৈর্য ধরে যদি 3টা মাস বসেন, 4টা মাস বসেন, দেখবেন কোন দিকে বাড়ছে আপনি খেয়ালও নেই, বুঝছেন? যাই হোক, এই জিনিসগুলো একটু খেয়ালে রাখবেন। আর যেহেতু ভিডিওটা অনেক লম্বা, আমি চাইতেছি না বেশি স্টক নিয়ে আলোচনা করতে। আমি স্টক নিয়ে আলোচনা আরো কিছু স্টক নিয়ে অন্য ভিডিওতে করবো। আশা করি ভালো থাকবেন। আর কোনো কিছু দরকার হলে আমাকে মেসেজ দিতে পারেন, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।